কিছু কিছু লোক আছে যারা হয়তো মনে করে যে এই যে পিসি মমতা, তাই না, পিসি মমতার ভাতিজা কি অভিষেক, এরা এবং এদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আবারও এই বাংলায় ফিরে আসবে, আবারও ক্ষমতার মসনদে বসবে। এইটা আসলে কোনোদিনও হবে না, একেবারেই কোনোদিনও হবে না। যারা নাকি রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে, বিশ্লেষণ করে, তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারে একটা দল পরাজিত হলে পরবর্তীতে আবারও পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ দমে ফিরে আসে কখন? রাজনৈতিক দলটার যদি একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, মিশন ভিশন থাকে, তাহলেই সেটা ফিরে আসে। তাহলেই তারা পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসে। কিন্তু যে যে দলটাকে হলে কোনো রাজনৈতিক দল বলা যায় না, একটা মাফিয়া দল, একটা চোর গুন্ডা বদমাশদের একটা কার্টেল, অথবা কি বলা যায়, মানে একেবারে পরিপূর্ণ মাফিয়া গোষ্ঠীদের একটা দল, যারা এই তৃণমূলের ছত্রছায়া এতদিন ধরে এই যে পশ্চিমবঙ্গকে লুটেপুটে খেয়েছে, তাই না? এদেরকে জনগণ আর কোনোদিনও জনগণ আর সমর্থন করবে না। খেয়াল করতে হবে, এই তৃণমূল কংগ্রেস দলটা, এটার কোনো রাজনৈতিক আদর্শ নয়। এইটা হলো যে সুযোগ সন্ধানী এই নেত্রী, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? 2011 সালে এই যে ক্ষমতায় যে চলে আসছিল, এটা কোনোদিনও সম্ভব হতো না তখন যদি বিজেপির মতো দল এই পশ্চিমবঙ্গে বেশ দারুণভাবে ক্রিয়াশীল থাকতো, তাদের সাংগঠনিক শক্তি যদি ব্যাপকভাবে থাকতো, তাহলে কিন্তু এত সহজে এই মমতার দল কিন্তু ক্ষমতা আসতো না, ক্ষমতা আসতো না। বস্তুত মমতা যতটা না আদর্শিক কারণে 2011 সালে নির্বাচিত হয়েছিল, তার থেকে মানুষ অত্যন্ত বীতশ্রুদ্ধ হয়ে পড়ছিল ওই যে বামপন্থী শাসকের এগেনস্টে। 33-34 বছর ক্ষমতায় ছিল না, মানুষজন তাদের হাত থেকে রেহাই পেতে চাচ্ছিল, যে কারণে বস্তুত ভূমিধ্বস বিজয়ের মধ্য দিয়ে 2011 সালে মমতা ক্ষমতায় চলে আসে। অর্থাৎ বামফ্রন্টের এগেনস্টে নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি জনগণের মধ্যে তৈরি হয়েছিল, এবং ঝেঁটিয়ে তাদের বিদায় করার যে একটা উদগ্র কামনা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, তখন তাদের সামনে এই মমতা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ফলে হচ্ছে কি, সবাই মমতাকে আঁকড়ে ধরছিল এবং সেই হেতু মমতা জিতে আসছিল। মমতার এমন কোনো আদর্শ ছিল না, এমন কোনো রাজনৈতিক মিশন ভিশন ছিল না যে তাকে মানুষ নির্বাচিত করত। তো তার আগে তার একটা ব্যক্তিগত ক্যারিসমেটিক চরিত্র তৈরি করছিল। যখন যে কংগ্রেস এর রাজনীতি করতো, তখন তো এই বামপন্থী সরকারের আমলে অনেক নির্যাতন নিগ্রহের শিকার হয়েছিল, এবং যেটা তার জনগণের কাছে গ্রহণযোগ্যতার একটা মাপকাঠি ছিল। এবং একই সঙ্গে এটাও বলতে হবে, বিকল্প ছিল না। এটা যেমন একদিকে সত্য, তেমনি জনগণ মনে করছিল এই মহিলাটা সাধারণ সাদামাটা জীবনযাপন করে, অতএব তার সংসার নেই, ধর্ম নাই, তারা যদি এই মুখ্যমন্ত্রী বানানো যায়, তাহলে এই পশ্চিমবাংলার অনেক উন্নতি হবে। কিন্তু কিভাবে যে উন্নতি হবে এটা পাবলিকও যেমন জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কোনোদিন তার পরিকল্পনা প্রকাশ করে নাই। এবং এগুলো না করেই একটা মাফিয়াতন্ত্র টাইপের একটা পরিস্থিতি তৈরি করে, সিস্টেম তৈরি করে, এই গত 15 বছর ধরে ওয়ান আফটার অ্যানাদার বছর মানে ইলেকশনে জিতে ক্ষমতায় চলে আসে। 2011 সালের নির্বাচনে উনি নিরঙ্কুশ জনপ্রিয়তা নিয়ে ভোটে জিতে উনি ক্ষমতা আসছিলেন, কিন্তু তার পরবর্তীতে উনি মাফিয়াতন্ত্র কায়েম করে বস্তুত ওই যে সংখ্যালঘু যে মুসলমান না, তাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে, মসজিদের ইমামদেরকে বেতন ভাতা দিয়ে টিয়ে নানা ক্যালকুলেশিং করেই আর কি বস্তুত উনি ওই 30% নাকি 27-28%, আমি জানি না, তবে ওই কাছাকাছি এইটাকে ওনার একেবারে নিজের করে নিয়েছিলেন। অতীতে যেমন এই একই কাজটা করতো কি বামপন্থার যে রাজনৈতিক দল, তারাও কিন্তু এই মুসলমান ভোটারদেরকে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তারা 33-34 বছর ধরে কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল। এখন সারা দুনিয়ায় তো বামপন্থার ভয়ঙ্কর অবনতি, তাদের তো আর কোনো অস্তিত্বই নেই, তাই না? অর্থাৎ তারা আর কোনো দিন এখানে ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে দাঁড়াতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যে লোকজনগুলো ছিল, তারা ছিল আদর্শহীন চোর গুন্ডা বদমাশ এবং তোলাবাজ, ধর্ষক, খুনি, সমাজ বিরোধী। আপনি দেখেন
এই তৃণমূল কংগ্রেস যে দলটা, এখান থেকে একটা আদর্শবান মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। একটা অনেস্ট লোক আপনি খুঁজে বের করতে পারবেন না। তো পশ্চিমবাংলার মানুষ তো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে, তাই না? এই মনে করেন যে এই এখন যে বিজেপি যে ক্ষমতা আসলো, তো এরা তো ভাই একটা আদর্শিক রাজনৈতিক দল, যাদের লক্ষ্য হলো কি হিন্দুদেরকে রক্ষা করা, তাই না? আর এই ভারতের চতুর্পাশে মুসলিম দেশগুলোর যে অবস্থা, সেখানে ব্যাপকভাবে মৌলবাদের উত্থান ঘটছে। এই বাংলাদেশ বলেন বা পাকিস্তান বলেন, সেখানে ব্যাপকভাবে মৌলবাদের উত্থান ঘটছে। এবং তার মধ্যে এই বাংলাদেশে তো হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন নানা কিছু হয়। যেমন ওই যে একটা ছেলেকে ওই বাপ কি দীপুচন্দ্র দাসকে যে পুড়িয়ে মারা হলো, তারপরে ওই একজন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে ধরে জেলে ঢুকানো হলো। এগুলো যখন ঘটনা ঘটছিল, তখনই নির্ধারিত হয়ে গেছিলো যে পশ্চিমবাংলায় কী হতে যাচ্ছে। কারণ ওই সমস্ত ঘটনা অতীতে হলে, যখন মনে করেন যে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তখন পশ্চিমবঙ্গের লোক এইগুলো হয়তো ঠিকমতো দেখতো না, জানতো না, বুঝতো না। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো এগুলো দেখে শুনে জানে। ফলে হচ্ছে কি, এই বাংলাদেশ থেকে যাওয়া রিফিউজি যেগুলো নাকি ভারত এই পশ্চিমবঙ্গে মনে করেন নাগরিক হয়ে গেছে, সেটাও তো কিন্তু 1.5-2 কোটির কম না, 1.5-2 কোটির কম না। এরা কিন্তু অতীতে ওই সেকুলারগিরি দেখাতো, অতীতে কিন্তু বামপন্থার সাথে রাজনীতি করতো, তারপরে মমতাকে তারা সাপোর্ট দিত। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা বুঝলো যে এটা তো তাদের রাজনৈতিক একটা ভয়ঙ্কর রকম ভুল। কারণ যে ভয়ে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে আসলো, সেখানে এসে সেই ওই একই ভুল যদি তারা করে, এবং যে মমতা নাকি শুধুমাত্র মুসলমানদেরকে তোষণ করে, সেই একই মমতার পিছনে যদি তারা ছুটে তাকে সমর্থন করে, তাহলে তারা বাংলাদেশ থেকে আসলো কেন? আমার মনে হয় যে এই উপলব্ধিটা তাদের মধ্যে হয়েছে, এবং যে কারণে ভয়ঙ্কর রকমভাবে পোলারাইজড হয়ে গেছে এবার ভোট। ওই যে 70% হিন্দু ভোট না, ওরা একেবারে গণহারে বিজেপির পক্ষে গেছে। কারণ এই যে আদর্শ, এখানে সমস্যাটা হলো আদর্শ। অর্থাৎ বিজেপির আদর্শ আছে, অন্য কোনো কিছু না থাক, হিন্দুদের রক্ষা করা এটা একটা আদর্শ। এটা কিন্তু প্রকৃতভাবে কতটুকু কী রক্ষা করবে আমি জানি না, কিন্তু হিন্দুদেরকে একটা মানসিক শান্তি দেয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা বেঁচে থাকবো, আমাদের বেশি কিছু দরকার নেই, আমাদের ইজ্জতমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারলেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুদেরকে এই আশ্বাস দিতে পারে নাই, এই ব্যবস্থা করতে পারে নাই, অর্থাৎ তার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আর তাদের নেতা যেগুলো আছে, চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, খুনি, ওরে বাবা, একটা রেকর্ড তো মারাত্মক, তাই না? এখন বিজেপির কাজ হবে এগুলাকে ধরে ধরে হাজতে ঢুকানো, ধরে নির্বিচারে হাজতে ঢুকানো, একটাও যেন রেহাই না পায়। এরা যদি এখন আবার নানা কায়দায় নানা ক্যালকিসিঙ্গা করে যদি এবার বিজেপিতে ঢুকে বসে থাকে, তাহলে বিজেপির কপালে কিন্তু খারাপই আছে। তো যাই হোক, শুনতেছিলাম নাকি অনেক জায়গায় এই বিজেপি সেজে গেছিল এই গুন্ডা বদমাশগুলো তৃণমূলের। তো আবার দেখলাম যে ওদের ওই হাইকমান্ড থেকে আবার বলা হয়েছে যে এইভাবে কোনো তৃণমূলের লোকজনকে বিজেপিতে নেওয়া হবে না। এখন কদ্দূর কী হবে কে জানে। তবে যদি এই গুন্ডা বদমাশ অসভ্যদেরকে বিজেপি যদি কোনো বিচার আচার না করে তাদের দলে ভিড়িয়ে নিয়ে যদি মনে করে যে তারা আদর্শিকভাবে পাল্টে গেছে, এটা ঠিক হবে না, এটা রাজনৈতিকভাবে বিশাল ভুল করবে। তো যাই হোক তাই হোক, মমতার কিন্তু এই পশ্চিমবঙ্গে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, তার ভাইপো অভিষেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এবং এই অভিষেককে যদি সত্যিকার অর্থে এখন বেঁচে থাকতে হয়, পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে, আসলে পশ্চিমবঙ্গ কেন, আমার তো মনে হয় যে খোদ ভারত ছেড়ে তাকে ভাগতে হবে, এছাড়া তার বেঁচে থাকার কোনো ওয়ে আছে আমার মনে হয় না। কারণ সে যে অপরাধ যা করছে অতীতে রাজনৈতিক অঙ্গনে থেকে, এই ধরনের অপরাধ কিন্তু করেন যে বামপন্থা, তাই না, তারা উচ্ছেদ হয়ে গেছে। আপনারা দেখবেন যে তাদের অনেক নেতাকর্মী আছে যারা কিন্তু আদর্শিক ছিল, এবং যারা কিন্তু অত অসৎ বদমাশ ছিল না, যে বুদ্ধদেব টেপ ছিল না, বা জ্যোতি বসু টসু, ওরা কিন্তু আদর্শিক লোকজন ছিল, ওরা কিন্তু চোর এরকম ছিল না, কিন্তু এই মমতার এই যে নেতাগুলা কি ভয়ঙ্কর অসভ্য, কি ভয়ঙ্কর চোর, ডাকাত, মাফিয়া, ডন, তাই না? প্রকাশ্যে বলতো হিন্দুদের, নারীদের ধরে তারা ধর্ষণ করবে, চিন্তা করা যায়। এবং তারপরে এরা আবার রাজনীতি করে।
মানে পশ্চিমবঙ্গের লোকজনদের ইয়ে করা উচিত, মানে এখন গঙ্গা গিয়ে ওই গোসল করে বা ওদের বাসায় বলে কি স্নান করা, তাই না? সবগুলোর স্নান করে পবিত্র হয়ে আসা উচিত, বুঝছেন? কারণ এই তৃণমূল কংগ্রেস এদেরকে দূষিত করে দিয়েছে। এখন দলে দলে গিয়ে গঙ্গায় যাও, গিয়ে স্নান বা গোসল করো, করে পবিত্র হও, তাহলে যদি কিছুটা তোমাদের কপাল খোলে, আর নইলে তোমাদের কপালে কিন্তু ঠাডা। ধন্যবাদ।